আসসালামু আলাইকুম। আহ অনেকদিন পর আমরা অ্যানালাইটিক্যাল জিওমেট্রির আবার ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা 3D জিওমেট্রি পড়াশোনা করব। তো 3D জিওমেট্রিকে বুঝতে হলে আমাদের অনুভব শক্তি বা কল্পনা শক্তি একটু বাড়াতে হবে। কারণ আমরা জানি যে 3D জিওমেট্রি গুলো আমরা সাধারণত আঁকতে পারি না বা আমাদের কাছে আঁকাটা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা 3D জিওমেট্রিতে প্রবেশের আগে আমাকে যে ব্যাপারটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ বা যে ব্যাপারটা নিয়ে আমাকে একটু বেশি সময় দিতে হবে সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো সেটা কি? 3D বা 3 ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার rectangular coordinate system coordinate system এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এরপরে এটাকে আলোচনার সুবিধার্থে মানে এটাকে যেহেতু আমরা আলোচনা করতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা আগের একটা পড়া পড়বো, সেটা হচ্ছে তো আমি সেটাই এটা কপি করে নিয়ে আসি। তো আমরা যেটা পড়তে হবে, ওকে, সেটা হচ্ছে এখানে আর 3D থাকবে না, এখানে আমরা 2D 2D পড়বো। 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে আপনাদের যে আপনি তো আসলে বলছেন আমাদেরকে যে আপনি পড়াবেন হচ্ছে 3D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। কেন? কারণ 3D জিওমেট্রির জন্য আমাকে আসলে 3D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানতে হয়। তো হুট করে কেন আবার 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আসলেন? তো এরকম একটা প্রশ্ন হতে পারত। তো সেই কারণে আমি হচ্ছে এই প্রশ্নের জবাবটা দিতে চাই যে 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম যেহেতু আমরা পড়ে আসি, তো তার সাথে একটা বাড়তি জিনিস পড়বো, সেটার নামই হচ্ছে 3D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম যেহেতু আমাদেরকে আগে পড়া, তাই একটা মনে আনন্দ দিবে। এই কারণে আমরা আজকে সর্বপ্রথম আমরা 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা আলোচনা করতে চাই। সাথে, সাথে পরবর্তীতে আমরা 3D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা আলোচনা করব। তাহলে আমাদের এখন আলোচনা যেটা সেটা হচ্ছে 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। আমাদের আজকে এটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা ওইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে চলে আসলাম। আমরা 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে কি পড়ে আসছি ছোটকালে? তো আমরা যেটা পড়ে আছি বা আমাদেরকে স্যাররা যেটা পড়াইছে সেটা হচ্ছে আমরা জানি যে 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এটা যে আবিষ্কার করেছেন তিনি ছিলেন হচ্ছে একজন বিখ্যাত ফরাসি গণিতবিদ ও দার্শনিক রেনে দেকার্তে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এরকম যদি আপনারা পরস্পর আ লম্বভাবে ছেদ করে এরকম ২ টা সরলরেখা নেন, এরকম ২ টা সরলরেখা নেন, তখন সেখানে ৪ টা জিনিস পাওয়া যাবে। তো ৪ টা জিনিসের তিনি একটা বিশেষ নাম দিয়েছিলেন। সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ বা বাংলায় বলা হয় হচ্ছে আপনার ১ম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এবং তিনি আরো একটা কথা বলেছিলেন যে এখানে যে ফার্স্ট বা ১ম চতুর্ভাগ সেখানে হচ্ছে ওয়াল পজিটিভ, মানে হচ্ছে অল পজিটিভ বলতে আমি বুঝাচ্ছি এখানে ভুজ এবং কোটি মানে এক্স এবং ওয়াই সেটা দুটোই হচ্ছে পজিটিভ হয়ে থাকে এবং আমরা এগুলো জানি। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে এখানে হচ্ছে এক্স এর মান নেগেটিভ থাকে এবং ওয়াই এর মান হচ্ছে আপনার পজিটিভ থাকে। আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আপনার এখানে ২ টাই হচ্ছে নেগেটিভ থাকে। আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে তিনি বলেছিলেন এখানে হচ্ছে এক্স এর মান পজিটিভ থাকে আর ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ থাকে। এই কথাগুলো আমরা পড়েছিলাম। এবং সাধারণভাবে এখানে হচ্ছে আমাদের একটা বিন্দুকে যখন আমরা ডিনোট করতে চাই, সাপোজ পি, সেটার হচ্ছে ভুজ এবং কোটি থাকে। আসলে ভুজ দ্বারা আসলে দৈর্ঘ্য বোঝায়, কোটি দ্বারা আসলে প্রস্থ বোঝায়। জাস্ট এতটুকু বুঝে নেন। তো এখানে ভুজ থাকে এবং আপনার কোটি থাকে। তা ভুজকে আমরা ইংরেজি নামে ডাকতাম। ইংরেজির একটা নাম ছিল, সেটাকে বলা হয় অ্যাবসিসা। অ্যাবসিসা। আর কোটিরও একটা ইংরেজি নাম ছিল, সেটাকে বলা হতো অর্ডিনেট। অর্ডিনেট। ওকে। তা আমাদের আসলে তো এটা পড়াশোনার ব্যাপার না। আমাকে আসলে পড়তে হবে হচ্ছে 3D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। আমি এটার সাথে মিল রেখে যেতে চাই 3D তে। তো আমি এটা একটু কপি করতে চাই। 3D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা কিরকম সেটা একটু জানি। তাহলে আমরা বুঝতে পারছি 3D মানে হচ্ছে এখানে যেহেতু আরেকটা কথা আমরা মনে হয় এখানে মিস করে আসছি। সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, এটাকে বলা হবে এক্স অ্যাক্সিস এবং এটাকে বলা হবে ওয়াই অ্যাক্সিস, তাই না? সাথে, সাথে আরেকটা কথা মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস, এখান থেকে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের বা আমরা সাধারণত এক্স প্রাইম দ্বারা বুঝাতাম। এক্স প্রাইম, এখানে ওয়াই প্রাইম মানে এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো 3D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম কি তাহলে? 3D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এখানে অ্যাক্সিস থাকবে হচ্ছে ৩ টা। কি, কি? একটা হচ্ছে সাপোজ এক্স অ্যাক্সিস, আহ এমনি করতে থাকি, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস থাকবে। তাহলে আমি আমার জন্য আমি এটাকে এক্স অ্যাক্সিস নাম দিলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস এবং এটাকে জেড অ্যাক্সিস নাম দিলাম। তো সমস্যা কি? সমস্যা তো নাই কোন কিছু। ঠিক আছে যে আপনি এটাকে 2D বলছেন, এই কারণে ২ টা হবে। আমরা বুঝতে পারছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ হবে। আর এখানে যেহেতু আপনি 3D বলছেন, তার মানে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রিলেটেড কিছু থাকবে। তাহলে তো সুন্দর। তো সমস্যাটা আসলে সেখানে না। সমস্যাটা তখনই হয় যখন আমরা আসলে স্টুডেন্ট বলে থাকি যে, "এই যে দেখতে পাচ্ছ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90।" সে এটা মেনে নেয় যে ঠিক আছে। এর পরবর্তীতে যখন বলি x এবং z এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, তখন সে বিশ্বাস করতে চায় না যে এটা কিভাবে হলো। এবং আবার যখন বলি যে y এবং x এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, তখন সে বিশ্বাস করতে চায় না।
কেন চায় না? তারও একটা যুক্তি আছে। তখন সে বলবে, "স্যার এটা কিভাবে x এবং y এর কিভাবে 90 ডিগ্রি হয়?" যদি এরকম থাকতো তখন আমরা বলতে পারতাম যে, "এই যে অ্যাঙ্গেলটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি।" নাকি বুঝো নাই? এই ব্যাপারটুকু হচ্ছে 90 ডিগ্রি হতে পারে। তো আমরা তো দেখতেছি স্যার 90 ডিগ্রির চেয়ে এটুকু বড় হয়ে যাচ্ছে। কিভাবে 90 ডিগ্রি? তার মানে এখানে কিছু একটা ঘটেছে। যে কেন 90 ডিগ্রি আরেকজন বিশ্বাস করছে না? কারণ হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি ল্যাপটপে আঁকতেছি বা এই যে ব্যাপারটা, এই যে সাদা পেজটা এটা হচ্ছে একটা 2D প্লেন। এই প্লেনে 2D এর মধ্যে আমরা 3D কে রিপ্রেজেন্ট করতে পারি না সাধারণত। 3D কে রিপ্রেজেন্ট করতে পারি না। ঠিক আছে? এটা করতে পারি না। এই কারণে এই সমস্যাটা হয়। আচ্ছা আমি একটা ফিগার নিয়ে আসতে চাই, তারপর তোমাকে বুঝাতে চাই। এটাকে আমাকে এখন ফিল করতে হবে। এটা আমাকে ফিলের ব্যাপার যে না এটা 90 ডিগ্রি হবে। কিন্তু সেটার জন্য ফিলের জন্য তোমাকে একটু একটা জিনিস দেখাতে চাই। দেখো আমাদের যেহেতু আবার বলছি যে এই যে এখানে একটা লিমিটেশন দেখা গেল। কি লিমিটেশন? যে আসলে বুঝার মানে আমাদের ফিলের একটা লিমিটেশন দেখা গেল। তাহলে এখানে একটা লিমিটেশন আমরা পেলাম। লিমিটেশন। সেই লিমিটেশনটাকে ওভারকাম করতে চাই। তাই না? সেই ওভারকাম করার ওয়েটা হচ্ছে জাস্ট ফিলিং বা কল্পনা শক্তিকে বাড়ানো। ঠিক আছে? তাহলে আর কোনো ওয়ে নাই। জাস্ট তোমাকে কল্পনা শক্তি বাড়াতে হবে। যত তুমি 3D ব্যাপারগুলোকে বুঝতে চাবা, তত হচ্ছে তোমাকে কল্পনা শক্তিকে বাড়াতে হবে। না হলে কোনদিনও সম্ভব না 3D বোঝা। তো আমি সেটা ওভারকাম করতে চাই। এইজন্যই যখন তোমার যেন একটু অনুভব করতে পারো, সেই কারণে আমি এটা নিয়ে আসছি। মনে করে নাও, এই যে ব্যাপারটা, এই যে এখান থেকে এখানে একটা ব্যাপার আছে। এখানে এটাকে আমি মূল বিন্দু হিসেবে ধরবো এই কারণে। আর এখান থেকে এটা যাই হোক সরি আমি একটু অন্য কালে নিচ্ছি। উম আচ্ছা এখান থেকে এইটা, এটাকে আমি ধরছি হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস। পজিটিভ y আমি পরে লিখছি, একত্রে লিখে দেব। লাল কালির লাল কালি এখান থেকে এটাকে পজিটিভ z এবং এখান থেকে এটাকে আমরা লিখছি হচ্ছে কালোটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, রাইট দেখা যাচ্ছে। এটাকে আমরা বলব হচ্ছে তোমার পজিটিভ x। তাহলে এটা পজিটিভ x বা শুধু x লিখলেও হবে যেহেতু পজিটিভ আর দেওয়া লাগবে না। x এটা হচ্ছে z, পজিটিভ z এটা হচ্ছে y। ওকে। এখন কথা হচ্ছে দেখো, স্বাভাবিকভাবে তোমার কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে ঠিক আছে তাহলে নেগেটিভ x টা কোন দিকে? নেগেটিভ x হচ্ছে এই দেয়াল ফুটা করে অন্যের বাসায় চলে যাবে সেই অংশটা। ঠিক তেমনি এখানের ক্ষেত্রে নেগেটিভ y টা কোনটা? এই দেয়াল ফুটা করে চলে যাবে ওইটা। আচ্ছা তাহলে নেগেটিভ z টা কোন দিকে? নেগেটিভ z হচ্ছে সাধারণত এইটা দেয়াল ফুটা করে নিচে চলে যাবে। এখন তো আমার আঁকা সম্ভব না। দেখছো এই ক্ষেত্রেও কিন্তু আঁকা সম্ভব হয়ে উঠছে না। বলো তো বুঝছো কিনা? এবার তোমাকে যদি আমি ফিল করতে বলতাম যে আচ্ছা ঠিক আছে তোমাকে নেগেটিভটা আবার অন্য কোনো ওয়েতে দেখাবো। জাস্ট পজিটিভটুকু যেহেতু ফিল করতে পারছো, নেগেটিভটা বাদ দাও। ঠিক আছে এটা বাদ দিলাম। তুমি বলো তো এবার তোমার যে লিমিটেশনটা সেটাকে একটু ওভারকাম করা যাচ্ছে কিনা? এবার আমি যদি তোমাকে বলি দেখো তো y এবং z এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তুমি কিন্তু বিশ্বাস করতে বাধ্য। তোমাকে যদি বলি x এবং z এর মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবারও তুমি বাধ্য এবং x ও y এর মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দেখো তুমি বাধ্য। আর ঘটনাটা আসলে এরকম। কিন্তু আমরা এরকম আঁকতে পারছি না বিধায়, আবার বলছি এরকম আঁকতে পারছি না বিধায় এরকম হয়ে যাচ্ছে। 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো এরকম একদম এক্সাক্টলি আঁকতে পারছি না। দেখো তুমি যদি এটা অনুসরণ করে আঁকতে চাও, আমি পারছি না। তুমি পারতে পারো। অনেক সময় 3D ব্যাপারগুলো অনেকে আঁকতে পারে। এই যে দেখো আমার ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। তখনও কিন্তু হচ্ছে না। তো এটা এখান থেকে এই যে এই ফিল তুমি যে ফিল করলা, এই ফিলটা কাজে লাগিয়ে আসলে 3 ডাইমেনশনাল ব্যাপারগুলোকে তোমাকে একটু ফিল করতে হবে বা জানতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ব্যাপার। গেল আমাদের একটা ব্যাপার আমরা বুঝতে পারলাম। যে ঠিক আছে আপনারটা মেনে নিলাম। আচ্ছা এরপর নেগেটিভ ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ব্যাপারে নিয়ে যাব। ওকে, ওকে, ওকে দেখতে পাচ্ছ এখানে? আচ্ছা এখান থেকে দেখো আমি একটু ঘোরাতে চাই। আচ্ছা এখানে আসো। ওকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ। এই যে ব্যাপারটা, এখান থেকে এই যে ব্যাপারটা এটাকে আমরা ধরবো পজিটিভ x। দেখছো? তাহলে নেগেটিভ x টাকে যে বলছিলাম যে প্রবেশ করবে, চলে যাবে অন্য পাশে, এই যে চলে আসে এটা নেগেটিভ y। দেখতে পাচ্ছ এখানে নেগেটিভ 8 দেওয়া আছে। এখানে পজিটিভ 8 দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ y। এই পাশে দেখো এই যে নেগেটিভ হচ্ছে y। এটা হচ্ছে পজিটিভ z। এটা হচ্ছে আমার নেগেটিভ z। আচ্ছা তুমি যদি আরো দেখতে চাও নেগেটিভ z, এই যে এই ব্যাপার, এই যে এইগুলো আমাদের নেগেটিভ z। বলো তো বুঝছো কিনা? এই যে এইগুলো হচ্ছে আমাদের নেগেটিভ y। এটা হচ্ছে আমাদের এটা নেগেটিভ x, সরি লালটা। আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ y। ঠিক আছে কিনা বলো তো? এতটুকু বোঝা গেছে না? আচ্ছা। এটা গেল। আবার আমরা চলে যাচ্ছি। ৩ টা অ্যাক্সিস থাকবে 3D এর ক্ষেত্রে। তাহলে আমি যদি মূল পার্থক্যগুলা লিখি, এই যে 3D আর 2D এর ক্ষেত্রে, দে এটা একটু লিখে দেই। 2D ভার্সাস 3D। তো এখানে আসলে কি পার্থক্য আপনার এক নজরে বলতে পারবেন? এটা যদি তুমি চাও, তখন আমরা এখানে এই কথাটাই বলব যে এখানে কয়েকটা দৃষ্টি ঘটনা ঘটছে। ১ নাম্বার ঘটনা হচ্ছে এখানে ১ নাম্বার ঘটনা হচ্ছে তোমার এই 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে ২ টি অক্ষ থাকে। অর্থাৎ 2D এর ক্ষেত্রে 2D রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ২ টি অক্ষ থাকে, হ্যাঁ? একটা হচ্ছে x আরেকটা হচ্ছে y। আর এখানে 3D এর ক্ষেত্রে জাস্ট এটাকে আমি কপি করে ফেলি। ওকে। 3D এর ক্ষেত্রে ওকে 3D এর ক্ষেত্রে এখানে ৩ টা জিনিস থাকে। x, y আর z। আচ্ছা এখানে 2D এর ক্ষেত্রে যদি আমরা কোনো একটা পয়েন্ট নেই,
সাপোজ এখান থেকে যে একটা পয়েন্ট নেই, সেই পয়েন্ট এর কোঅর্ডিনেটস কত হবে? কোঅর্ডিনেটস যেহেতু দেখতে পাচ্ছ কোঅর্ডিনেটস হবে এক্স ওয়াই। আর এখানে যদি আমরা একটা পয়েন্ট নেই, পয়েন্টস এর কোঅর্ডিনেটস কত হবে? এক্স ওয়াই এবং জেড। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আচ্ছা। এরপর সাধারণভাবে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি বলছেন যে আসলে টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের কোশ্চেনটা আবার একটু এরাইজ করাই তোমাদেরকে। তোমরা তো আসলে করতে চাও না। যে এরকম একটা কথা বলছেন আপনি যে যখন টু ডাইমেনশনাল ব্যাপারগুলা দুটি অ্যাক্সিস যখন এরকম হয়, এরকম নিয়ে নিলাম, এরকম হয় এক্স আর ওয়াই, তখন হচ্ছে ৪ টা পার্ট পাওয়া যায়। মনে করো আমি পার্টই বললাম বা ৪ টা চতুর্ভাগ পাওয়া যায়। এরকম ৪ টা চতুর্ভাগ। তো আপনার থ্রি ডাইমেনশনাল এর ক্ষেত্রে কয়টা জিনিস পেতে পারি আমি? জিনিসই বললাম, আপাতত আমি জিনিস বলছি, ওকে? তো জিনিস পেতে পারি। তো এটা আমাকে একটু বলেন। এই কথা কিন্তু তোমার একটা প্রশ্ন আসতে পারে, তাই কিনা? বলো তো? আচ্ছা, তাহলে এই প্রশ্ন হতে পারে। তো আমি সেই প্রশ্নের জবাবে লিখব যে আগে তুমি বুঝা লাগবে না। আগে হচ্ছে তুমি আমি কথাটা লিখবা। তারপর হচ্ছে তুমি সেটা বুঝতে যাবা। আমরা বুঝার জন্য ওই যে ওয়েবসাইটটা সেখানে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে এটা একটু লিখে দিচ্ছি। তাহলে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে কি কি পাওয়া যায়? আচ্ছা, এটা একটু লিখে রাখছি। এ থ্রি এইচ আর ডাবল ই থ্রি ডাইমেনশনাল, এ থ্রি ডাইমেনশনাল বা 3D স্পেস, লেখো 3D স্পেস is divided into 8 regions by 3 axes কি কি? একটা হচ্ছে x, y and z। এই যে 8টা রিজিয়ন তাদের একটা নাম আছে। দিস 8 region are called octant। কি বলা হয়? অক্ট্যান্টস বলা হয়। ওকে। তাহলে দেখো আমরা যেটা পড়ছিলাম টু ডাইমেনশনাল ক্ষেত্রে যেটা হয় সেটা একটু লিখে দিই। টু ডাইমেনশনাল ক্ষেত্রে তুমি এগুলো জানো, তারপর আমি লিখে দিই, জাস্ট এটা সমস্যা লাগবে না, এখানে একটা কপি হবে। আচ্ছা, হলো না। ওকে, এবার হবে। তাহলে এটা টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে হয়, এটা টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে হবে। তাহলে এখানে জাস্ট এখানে 2 লিখে দাও, এখানে 2, জাস্ট টু ডাইমেনশনাল। তাহলে এখানে 3 এর পরিবর্তে 2 লিখে দাও। 2D স্পেস ইজ ডিভাইডেড ইনটু 8 না, জাস্ট 4 রিজিয়ন, 4 regions by 3 না, জাস্ট এখানে দুইটা অ্যাক্সিস, 2 অ্যাক্সিস কি কি? একটা হচ্ছে x and y। these আচ্ছা আমি একটু এটা নিয়ে আসি। these 4 regions are called octants না, বরং এখানে quadrants। আমার যদি বানান ভুল হতে পারে, আমি জানি না। ঠিক আছে? যেমন করে একটা জিনিস তোমরা জানো যে এই প্রথম চতুর্ভাগে x এবং y হচ্ছে পজিটিভ হয় ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, ফর ফার্স্ট কোয়াড্রেন্টস ইউ and ফার্স্ট অক্ট্যান্ট এক্স ওয়াই আর পজিটিভ। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে একটু লেখো দ্য অ্যান্ড ফর ফর থ্রি ডাইমেনশনাল, এটা একটু লিখে রাখো। থ্রি ডাইমেনশনাল দ্য ফার্স্ট অক্ট্যান্ট, দ্য ফার্স্ট অক্ট্যান্ট অকার্স কখন ঘটে? when all three coordinates, three coordinates are positives। যখন তিনটা অর্থাৎ এক্স ওয়াই জেড পজিটিভ হবে তখন ওইটাকে আমরা বলবো ফার্স্ট অক্ট্যান্ট। তুমি এভাবে লিখে দিতে পারো অল্প কথায়, দ্যাট ইজ এক্স ওয়াই অ্যান্ড এক্স, আমার কালি আসছে না, এক্স ওয়াই অ্যান্ড জেড আর পজিটিভ। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আর যে 7টা আছে তাদের নাম কি? ফার্স্ট অক্ট্যান্ট, সেকেন্ড অক্ট্যান্ট, এরকম করে যেতে থাকবে 8তম অক্ট্যান্ট। ঠিক আছে? এরকম আসবে। এখন হচ্ছে আমরা সেই অক্ট্যান্ট গুলো কিভাবে বুঝবো? যেমন ঠিক আছে, ফার্স্ট অক্ট্যান্ট হলে আমি বলে দিতে পারলাম যে সাপোজ আমাকে কোনো স্যার জিজ্ঞেস করলো 2 3 4 2 3 4 এগুলা কোন অক্ট্যান্টে আছে? তখন আমরা এটা বলে দিতে পারলাম এটা ফার্স্ট অক্ট্যান্ট। অক্ট্যান্ট। ওকে? কিন্তু এরকমও তো হতে পারে স্যার বলে দিল -2 আর হচ্ছে ধরো 3 আর হচ্ছে 4, এটা কোন অক্ট্যান্টে আছে? বলো তো বুঝছো কিনা? এটা কি বলছে? কোন অক্ট্যান্টে আছে? তাহলে এটা আমি তো জানি, এই কারণে আমি লিখলাম সেকেন্ড অক্ট্যান্টে আছে। আচ্ছা, কিভাবে এগুলো আমরা বলবো যে কোনটা কোন অক্ট্যান্টে আছে? তার জন্য আমি একটা বক্স করব, তারপর তোমাকে আমি বুঝাবো। ঠিক আছে? তো এটার জন্য একটা শর্টকাট আছে, মানে শর্টকাট টেকনিক আছে। আমরা একটা শর্টকাট টেকনিকের কথা বলবো আগে। শর্টকাট টেকনিক আমরা অক্টেন শিখবো। শর্টকাট টেকনিক। আচ্ছা, টেকনিক। আচ্ছা, তার আগে এই শর্টকাট টেকনিক আমরা অক্টেন শিখবো, ঠিক আছে? কিন্তু তার আগে আমি একটা দেখাতে চাই বা ফিল করাতে চাই যে আপনি বললেন যে এটা আসলে অক্টেন পাওয়া যায়। কিভাবে অক্টেন পাওয়া যায়?
হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতে পারে না যে 3 ডাইমেনশনাল এর ক্ষেত্রে এই যে কথাটা তো তুমি শুধুমাত্র মেনে নিলাম যে এই বক্সটা একটু খেয়াল করো। এই যে এই বক্সটার কথা যদি আমি বলি যে এই লাইনটাকে আমি তোমাকে প্রমাণ করাইছি, তুমি তো এটা মেনে নিলা। হ্যাঁ? আমি কি তোমাকে একবারও বলছি যে এটা আসলে হইছে? তুমি তো এটা মেনে নিয়েছো জাস্ট। আচ্ছা তাহলে এটাকে একটু ফিল করতে চাই যে একটা 3 ডাইমেনশনাল স্পেস সেটাকে ডিভাইড করতে পারি আমরা 8 টা রিজিয়নে। কি দ্বারা? বাই 3 অ্যাক্সিস মানে x, y এবং z দ্বারা। তো এই 8 টা আমাকে একটু দেখান তো। তা আমার তো আঁকা সম্ভব না। এই কারণে আমি তোমাকে আবার আমি জাস্ট এখানে একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছ? এই যে এখানে একটা বক্স দেখো, এখানে একটা পার্ট, একটা, ২ টা, এই যে এটা দেখো ৩ টা, এখানে একটা ৪ টা। এবার এটাকে যদি উল্টায়ে দাও, এই দেখো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। মোট তাহলে উপরে ৪ টা, নিচে ৪ টা। কত হলো? ৮ টা অক্টেন্ট। হ্যাঁ, এটা তো 3 ডাইমেনশনাল ব্যাপার। এই কারণে বুঝতে গেলে এরকম একটু ব্যাপার-স্যাপার লাগে। এরপর দেখো ফার্স্ট অক্টেন্ট কাকে বলবো? ফার্স্ট অক্টেন্ট মানে হচ্ছে ধরো এখানে কোথাও একটা ব্যাপার আছে। এখন 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো আসলে ধরো তোমার ক্লাসরুম, সাপোজ ক্লাসরুমের কোথাও একটা মশা উঠতেছে। সেই মশাটা এখানে মনে করো এই যে এখানে। এখন আমি কেমনে দেখাবো? 3 ডাইমেনশনাল ব্যাপার তো। আচ্ছা তাহলে এখানে দেখো এই যে এই কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেটটার কথা ভাবো। চলে যাচ্ছে ঘুরে। যাই হোক আমরা একটু দেখাতে চাই আবার। x x x এই যে ওকে। এই যে এখানে এই কোঅর্ডিনেটের কথা ভাবো। এখানে কিন্তু দেখো এই যে পজিটিভ x, পজিটিভ y, এই যে পজিটিভ z, অর্থাৎ এখানে যদি কোনো একটা মশা এই যে এখানে ঘুরে বেড়াতো, তখন এটা ফার্স্ট অক্টেন্টে থাকতো। ফার্স্ট অক্টেন্টে থাকতো। বারবার বলছি ঘুরে বেড়াতো। এই ওয়ালেও লাগতো না, এই ওয়ালেও লাগতো না, এই ওয়ালেও লাগতো না। এই ওয়ালগুলো হচ্ছে একটা করে প্লেন। ওয়ালগুলো কি? এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল। আর এই নিচের এই যে নিচের এটাও একটা ওয়াল। এই ওয়াল হচ্ছে একটা প্লেন। এই ওয়ালের উপর না বসে সে যদি কোথাও ঘুরে বেড়াতো, তাহলে এখানে ঘটনাটা ঘটতো কি? ওই মশার যদি আমরা বলতাম মশাটা কোথায় আছে? তাহলে আমরা এখানে সাপেক্ষে নির্ণয় করতাম যে আসলে সে x অক্ষ থেকে কত দূরে, y অক্ষ থেকে কত দূরে এবং z থেকে কত দূরে। তাই কি না? তখন আমরা কি করতাম? দেখতাম এটা কি ফার্স্ট অক্টেন্টে আছে? বলতাম হ্যাঁ। কেন? কারণ এখানে দেখো x এর মান পজিটিভ, y এর মানও এখানে পজিটিভ, z এর মানও এখানে পজিটিভ। এখানে। কিন্তু এই কোঅর্ডিনেটে যদি আসতাম, এই যে এখানে যদি ওনাকে নিয়ে আসতাম, দেখো তো এখানে কি হতো? এখানে, এখানে কি হতো? এই যে তিনি যদি এখানে ঘুরতে আসতেন, এই ওয়ালের মধ্যে, এখানেও সে বসে নাই, এখানেও নাই। আচ্ছা এই যে এখানে, এবার দেখো এই ওয়ালেও বসে নাই, বসে নাই, এখানেও বসে নাই, এই ওয়ালেও নাই। সে এখানে কোথাও ঘুরতেছে। তখন কি হইতো? এখানে দেখো y এর মান পজিটিভ, z এর মান পজিটিভ, কিন্তু x এর মান নেগেটিভ। এটাকে বলবো সেকেন্ড অক্টেন্ট। এরকম করে এটাকে থার্ড অক্টেন্ট, এটাকে হচ্ছে আবার ফোর্থ, এভাবে তুমি ঘুরাইতে থাকবা তাহলে পারবা। বুঝতে পেরেছো কি? এগুলো হচ্ছে ফিলের ব্যাপার। ওকে। তাহলে আমি তাহলে অক্টেন্ট সম্পর্কে ধারণা আসলো। আমি এবার চলে যেতে চাই শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা কোন অক্টেন্টে আছে। সেটার জন্য আমাকে আসলে 2 ডাইমেনশনাল সাহায্য নিতে হবে। 2 ডাইমেনশনাল মনে আছে তোমাদের নিশ্চয়ই? আমি যদি এখানে এঁকে দিতে চাই, এখানে একটু আঁকতে চাই। এটা 2 ডাইমেনশন তোমার মনে রাখতে হবে। এবং এটাকে বলা হবে প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। ওকে। তাহলে প্রথম চতুর্ভাগ এখানে দুটাই পজিটিভ, অর্থাৎ x এবং y পজিটিভ। এখানে মনে আছে x নেগেটিভ, y হচ্ছে পজিটিভ। এখানে দুটাই নেগেটিভ। এখানে হচ্ছে x এর মান পজিটিভ এবং y এর মান নেগেটিভ। এতটুকু তোমাদের মনে আছে নিশ্চয়ই? আচ্ছা। তাহলে এবার আমরা শর্টকাট টেকনিকটা শিখে ফেলতে চাই। কি করব? এখানে একটা দাগ দিলাম। ওকে। এবার এবার একটা, দুইটা, ৩টা অক্টেন্ট গুলো আমরা শিখতে চাই। এখানে আমরা ৯টা ঘর আঁকা লাগবে। তাহলে একটা হলো, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আর ১ ৯। দেখি হইছে কিনা। যাই হোক। তাহলে এখানে আমরা লিখতে চাই। আচ্ছা যাই হোক, এখানে ২ টা পার্ট করে দাও। এখানে আসলে অক্টেন্ট হবে। এখানে লেখো অক্টেন্টস। ওকে। আর এখানে হচ্ছে আসলে বুঝাবে অ্যাক্সিস। এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা হচ্ছে z অ্যাক্সিস। ওকে। তাহলে ফার্স্ট অক্টেন্ট কখন পাবো? বলছে ফার্স্ট অক্টেন্ট হচ্ছে ফার্স্ট এটার সাথে মিল হবে। এটার সাথে মিল হবে। প্রথম চতুর্ভাগের সাথে মিল হবে। প্রথম চতুর্ভাগের সাথে ফার্স্ট অক্টেন্টের একটা মিল হবে। তাহলে এখানে x প্লাস y ও প্লাস। আচ্ছা। সেকেন্ড অক্টেন্টের সাথে দ্বিতীয় চতুর্ভাগের একটা মিল হবে। কি তাহলে? এখানে x মাইনাস y প্লাস। আচ্ছা। থার্ড অক্টেন্টের সাথে তৃতীয় চতুর্ভাগের একটা মিল হবে। তৃতীয় চতুর্ভাগে কি? দুটাই মাইনাস। আচ্ছা। চতুর্থের সাথে হচ্ছে চতুর্থ চতুর্ভাগের একটা মিল হবে। কি? এখানে x প্লাস y মাইনাস। এরপরে যে কাজটা করবা, এই অক্টেন্ট গুলোর ক্ষেত্রে সব সময় z হচ্ছে পজিটিভ থাকবে। z পজিটিভ থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? কেন z পজিটিভ থাকবে? একটু আবার ওখানে যেতে হবে তাহলে। আমরা এটাকে ফার্স্ট অক্টেন্ট বলছিলাম। এরপর ঘুরাও। আমি কিন্তু নিচে নামছি না। নিচে মানে এই যে z নেগেটিভ মানে কি? এই যে নিচে নামানো। নিচে তো নামছি না। আমি খালি ঘুরাচ্ছি। বলছি ঘুরান, এটা ফার্স্ট অক্টেন্ট। এবার একটু ঘুরাইলাম, এই যে সেকেন্ড অক্টেন্ট। আরেকটু ঘুরাইলাম, এই যে থার্ড অক্টেন্ট, এই যে ফোর্থ অক্টেন্ট ঘুরে যাচ্ছে। এরপর আমি যখন নিচে ঘুরাবো, আমি তো নিচে যাচ্ছি না। তার মানে দেখো তুমি সিরিয়ালি পাবা। আমি ঘুরাচ্ছি তারপর নিচে যাচ্ছি। নিচে গেলে আসলে z নেগেটিভ হয়। তাই কিনা? তাহলে এখন আবার এই বাকিগুলোর ক্ষেত্রে তাহলে পঞ্চম, ষষ্ঠ, এটা সপ্তম, এরপরে অষ্টম, এই যে মানে ৮তম অক্টেন্ট। এখানে আবার z সবগুলা নেগেটিভ থাকবে। আর এই যে প্রথমটার সাথে ৫ নম্বরের একটা মিল থাকবে। অর্থাৎ 5 অক্টেন্ট মানে ফার্স্ট অক্টেন্টের মতো কাজ করবে। দ্যাট ইজ x ও প্লাস y ও প্লাস।
শুধুমাত্র z এর সাথে পার্থক্য করবে। 6 এর সাথে 2 এর মিল মাইনাস এখানে প্লাস, 7 এর সাথে 3 এর মিল মাইনাস এখানে মাইনাস, 8 এর সাথে 4 এর মিল তার মানে হচ্ছে প্লাস মাইনাস। এবার তোমাদেরকে যদি কোনো স্যারে প্রশ্ন করতো শর্টকাট টেকনিকটা দিয়ে, তোমাকে যদি বলতো যে এটা কোথায় আছে বা এই বিন্দুটা কোন কোঅর্ডিনেটে আছে, মানে অক্ট্যান্ট আছে, সরি অক্ট্যান্ট। ওকে, তখন তুমি কি বলতা? যেমন এর আগের বার তোমাকে প্রশ্ন করছিলাম এটা -2 3 4 এটা কোন অক্ট্যান্টে আছে, তখন তুমি বলছো এটা সেকেন্ড অক্ট্যান্টে। কেন? কারণ x এর মান হচ্ছে নেগেটিভ আর দুইটার মানে পজিটিভ। দেখো তো, তুমি এখানের উপর নির্ভর করবে। এখানে যদি দেখো z এর মান যদি দেখো পজিটিভ, তোমার মনে রাখতে হবে z এর মান পজিটিভ মানে 5 থেকে 4 এর মধ্যে আছে। তারপরে এই হিসাবগুলো করবা কোন কোন অক্টেন্টে আছে, এই হিসাবগুলো দ্বারা z দ্বারা হচ্ছে বুঝাবে 1 থেকে 4 এর মধ্যে আছে, আর এই দুইটা দ্বারা, এই প্রথম দুইটা দ্বারা বুঝাবে অর্থাৎ এবং x এবং y দ্বারা বুঝাবে, সেটা হচ্ছে আমরা টু ডাইমেনশনাল এর হিসাবটা করব যে কোথায় আছে। তাহলে এখানে দেখো তো এটা কোথায় আছে, -2 -3 এখানে না, তাহলে এটা দ্বিতীয়, তাহলে দ্বিতীয় অক্টেন্টে আছে। বলতো বুঝছো কিনা? আমি এমনি হিসাব করেছি। আর এমনিতে তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে ওই অ্যাপসে গিয়ে ফিল করতে হবে। আর তুমি তো ফিল করতে পারছোই, তোমাকে দেখাইছি তো। ওকে, এটা গেল একটা ব্যাপার। তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি ডাইমেনশনাল রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকা এখন উচিত নয়, ঠিক কি না? আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি। এটা গেল। এবার মাঝে মাঝে আমাকে কিছু জিনিস বলে, সেটা কি বলে সেটা একটু যেতে চাই। কি বলে সেটা হচ্ছে, দেখো আমি এখান থেকে এখানে একটু বুঝাই, তারপর তোমাকে ওখানে মানে তোমার ফিল করার জন্য আবার নিয়ে যাবো ওয়েবসাইটের ওখানে। মানে ওইটা একটা অ্যাপস এর মাধ্যমে আমরা করে থাকি। তো সেখানে আমরা যাব যে আসলে কি বুঝায়। আচ্ছা, তো একটু এটা একটু লিখে নাও। সেটা হচ্ছে এখানে যদি আমি কখনো তোমাকে এগুলো একটু মুছে দিচ্ছি, 90 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো একটু মুছে দিচ্ছি। এগুলো ফিল করাতে চাচ্ছি তোমাকে একটু, বা একটু বলতে চাচ্ছি। তোমাকে যদি কখনো বলে দেয়, দেখো z এর মান 0, z এর মান 0 মানে এই পুরো ব্যাপারটা মুছে যাবে, তাই না? থাকলো কি বলতো? উপরে হাইট নাই, থাকলো শুধুমাত্র এই ওয়ালটা। এই ওয়ালটা থাকলো। এটা কি তাহলে? এটা হচ্ছে একটা xy প্লেন। আবার বলছি, এটা কিন্তু একটা প্লেন। তাহলে যখন বলবো z নাই, z 0, তখন হচ্ছে xy প্লেন পাবো। দেখো তো বুঝছো কিনা? তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে। কি কি মনে রাখবা? এখানে যখন বলবো z ইকুয়ালস টু 0, তাহলে এটা কি কি বলবে? z ইকুয়ালস টু 0 মানে হচ্ছে ইমপ্লাই করবে এটা হচ্ছে একটা x এবং y প্লেন। বুঝছো কিনা? xy প্লেন। যেমন আমাদের এই এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু z নাই, হাইট নাই। এটা xy প্লেন। বুঝছো কিনা? দেখো এই বরাবর তুমি যদি চেষ্টা করো, এই যে এটা হচ্ছে আমাদের, মনে করো লেন্থ, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে কোনো জেড আছে? জেড নাই। তাই এই কারণে এটাকে বলা হবে xy প্লেন। বলো তো বুঝছো কিনা? ওকে, এটা গেল। যদি কখনো দেখতে পাও এরকম আছে যে x সমান হচ্ছে 0, তখন আসলে কে নাই, আবার একটু নিয়ে যেতে চাই ফিগারটাতে। এখানে x, এবার x শূন্য। এই যে এটা শূন্য, x কাকে বলছিলাম? এটা শূন্য, এদিক নাই মানে এবার রিপ্রেজেন্ট করবে হচ্ছে সে এই ওয়ালটাকে। এই ওয়ালটাকে সে রিপ্রেজেন্ট করবে। আর এই ওয়ালটা মানে কি? এটা একটা ওয়াল না, এখন এটা হচ্ছে একটা প্লেন। আমরা প্লেনের কনসেপ্টটা পরে করবো আবার, মানে আসতেছে। তো এটা কি থাকবে? YZ প্লেন। তাহলে এটা বলতে হবে যে, এটা একটু লিখে দাও। এটাকে আবার মুছে ফেলছি যেহেতু। আচ্ছা, YZ প্লেন। ঠিক আছে, এটাকে লেখো যে x এর মান 0 হলে ওইটাকে আমরা বলবো YZ প্লেন। তো বাকিগুলো আমরা আশা রাখি পারবো। তাহলে এখানে টেকনিকটা কি? যদি বলো যে টেকনিকটা কি? যে 0 তাকে বাদ দিয়ে অন্য যারা থাকে সেটা সেই নামে প্লেনটা বলবো। Z নাই, XY প্লেন। X নাই, YZ প্লেন। ঠিক আছে? এখন যদি আমি তোমাকে বলি যে y cos to 0, তার মানে বুঝতে পারতেছো এটা কি হবে? XZ প্লেন। সহজ কথা। যদি চাও ওখান থেকে দেখতে, তাহলেও দেখতে পারো। তাও দেখতে পারো। আমি একটু দেখাই আসি। সবকিছু আসলে এখান থেকে দেখো। এবার কিন্তু নাই। কে সমান 0 বলছি? y সমান 0। তাই না? এবার এটাকে মুছে দাও। এটাকে একটু মুছে দাও। এটাকে তাহলে এক্সিস্টেন্স কার থাকে? শুধুমাত্র এই ওয়ালের। তাহলে এটাকে বলা হয় XZ প্লেন। বলো তো বুঝছো কিনা? এই দেখো। ঠিক আছে? XZ প্লেন। আচ্ছা। আচ্ছা, যদি এরকম ঘটনা ঘটে যায় যে তোমার y ইকুয়ালস টু 0 আবার z ইকুয়ালস টু 0, তখন এটা কি বলবে? আচ্ছা, y এর 0 আবার z ও 0। দেখো তো এখানে একটু আসি। এটা ছিল আমার y। আমি একটু আইকা ফেলি আবার। এটা ছিল আমার y। কালো কালি দেখলাম। তাহলে এবার বলছি y ও 0, z ও 0। তার মানে এটাও 0, এই উপরেরটাও 0, শুধু থাকে কি? বলছে এই কালোটা। কালো কি? কালো এটা কি? কালো এটা কি? এটা ছিল x অ্যাক্সিস, তাই না? আচ্ছা, এই কারণে এটা হয়ে যাবে x অ্যাক্সিস। বলো তো বুঝছো কিনা? এটা ছিল x অ্যাক্সিস। এই কারণে এটা x অ্যাক্সিস হবে। তাহলে দুটাই যখন 0 হয়ে যাবে, বাকি যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র এক্সিস থাকবে। তখন কিন্তু এটা প্লেন না। ঠিক আছে? ওইটা একটা লাইন। তাহলে এটাকে লিখবা, এটা হচ্ছে x অ্যাক্সিস। ওকে। তা সিমিলারলি x যদি 0 হয়, y যদি 0 হয়, এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে একটা z অ্যাক্সিস। ওকে। আর x যদি 0 হয়, z ও যদি 0 হয়, এটা ইমপ্লাই করবে একটা y অ্যাক্সিস। এটাকে, ঠিক আছে? সিমিলারলি। আচ্ছা। এরপরে এরপরে এটা নিয়ে আমাদের প্রশ্ন হয়ে গেল। তো আমরা এরপরে যেটাতে যেতে চাই সেটা হচ্ছে, তোমার মনে করো এরকম জিনিস থাকতে পারে। তো আমি এটা একটু দেখাতে চাই ওয়েবসাইটে গিয়ে। আবার ওকে, এটা একটু দেখতে পাচ্ছ? ঘুরে আসো, ঘুরুক এটা। আচ্ছা, এটা দেখো। দেখতে পাচ্ছ? এখানে লিখছি x ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু যখন 0 লিখছি, কি হলো? একটু দাঁড়াও।
আচ্ছা এখানে থাকুক। যখন x ইকুয়ালস টু 0 লিখছি, তখন দেখো এটাকে যদি এভাবে রাখি। দেখো x ইকুয়ালস টু যখন 0 লিখছি, এই যে এই লাইনগুলো তো শূন্য হয়ে গেছে, এই লালগুলা 0। দেখো লালগুলো 0 হয়ে গেছে। আচ্ছা এই লালগুলো 0 হয়ে গেছে, এই লালগুলা 0, এই লাল এগুলা 0। তার শুধু যেটা থাকবে তাহলে সে যাকে নির্দেশ করছে দেখো সেটা হচ্ছে এরকম উপরের একটা এটা একটা স্লেটের মতো রাখো মনে করো। এই যে x এর মান যখন 0 হইছে তখন শুধুমাত্র সে যেটা থাকতেছে এই কালারটা, এই কালারের। তাই এই কালারের ওয়ালের নামটা কি? দেখো এটা কার সাথে সংশ্লিষ্ট তুমি যদি বলো এবার, এই দেখো z এর সাথে এবং এই যে y এর সাথে। বলো তো বুঝছো কিনা? এই কারণে এটাকে বলা হয় YZ প্লেন। বলো তো বুঝছো কিনা? দেখো তো এই কালারটা এটাকে বলা হয় YZ প্লেন। বুঝতে পেরেছো? আচ্ছা এবার যদি তোমাকে আমি বলতাম, এটাকে উঠাই নিলাম। দেখছো? দেখছো? এই যে এই প্লেনটাকে বলা হবে YZ প্লেন। আবার বলছি এই প্লেনটাকে বলা হবে YZ প্লেন। আচ্ছা। এবার যদি তোমাকে আমি বলতাম, ধরো এটা উঠাই নিচ্ছি। এবার দিলাম হচ্ছে y ইকুয়ালস টু 0, তখন আমি কি পাইতাম? দেখো এটা কোন প্লেন পাচ্ছি? এবার x এর সাথে সম্পর্কিত আছে এবং এই যে z এর সাথে সম্পর্কিত আছে। তাহলে y এর মান 0। তার মানে এটাকে বলা হবে হচ্ছে কি প্লেন? XZ প্লেন। বলো তো বুঝছো কিনা? দেখো তো XZ প্লেনটা কিরকম? একদম সুন্দর কিনা? ওকে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই পর্যন্ত থাকুক। বাকিগুলা তুমি সিমিলার ওয়েতে দেখতে পারবা। পরবর্তীতে আমরা আ আবার যদি কোন কিছু দরকার হয় সেটা আমরা করব। তো এরপরে আমরা চলে যাব। এর পরের দিন হচ্ছে আমরা ডিরেকশন রেশিও এন্ড ডিরেকশন কোসাইন করব। আজ এই পর্যন্তই। যদি কোন প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আজ এই পর্যন্তই থাকবে। আবার বলছি আমরা পরবর্তী লেকচার যেটা করব 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো সেটা হচ্ছে আসলে লিখে রাখি। ডিরেকশন রেশিও এন্ড ডিরেকশন কোসাইন। ডিরেকশন ডিরেকশন রেশিও এন্ড ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন। এটা নিয়ে আমরা আসলে কথা বলবো এবং এটা খুবই ইম্পোর্টেন্ট টপিকস। এটা কি আমরা সে নিয়ে আলোচনা করব। আসলে আমরা এতটুকু এতক্ষণ বললাম আসলে 3 ডাইমেনশনাল ব্যাপারটার বেসিক শুধুমাত্র। যে আসলে কোথায় থাকলে কি হবে। ওকে? তো আমরা এই পরবর্তী দিন লেকচার এটা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।